এখনো পর্যন্ত দুঃখজনক হলেও সত্য, এখনো পর্যন্ত চিন্ময় প্রভু জেল হাজতে আছেন। যেই তারিখে মার্ডার মামলা দেখাচ্ছে সেই তারিখ তো উনি জেলখানায়। ইউনূস সরকারের এত ভয় কিসের? ওনাকে এত এত একজন, উনি তো একজন লক্ষ লোক হচ্ছে ওনার সমাবেশে এবং মানুষ ওনাকে গ্রহণ করেছে, হিন্দু এবং মুসলমান সবাই ওনাকে গ্রহণ করেছে। নমস্কার, আমি সুদীপ, আপনারা দেখছেন টাইমস অফ হিন্দু। আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের যিনি সিনিয়র অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষ। রবীন্দ্রবাবু, টাইমস অফ হিন্দুতে আপনাকে স্বাগত। রবীন্দ্রবাবু, আপনার থেকে আমি যেটা জানতে চাইবো, আমরা বহুদিন হলো আমরা চিন্ময় প্রভুর কোনো খোঁজ খবর পাচ্ছি না, বা ওনার এখন কারেন্ট আপডেট কি, উনি কেমন আছেন বা উনি কবে মুক্তি পাবেন, এইসব আমরা এখনও কিছুই জানতে পারছি না। তো সেই বিষয়ে আমি আপনার থেকে জানতে চাইবো, যদি আপনি আমাদেরকে চিন্ময় প্রভুর ব্যাপারে কোনো খবর দিয়ে যদি সাহায্য করেন, বা উনি কেমন আছেন বা ওনার কবে মুক্তি হতে পারে, সেই বিষয়ে যদি আপনি আমাদেরকে জানান তাহলে খুব ভালো হয়। তো আমি আপনার থেকে মূলত ওই বিষয়টা জানতে চাইবো যে চিন্ময় প্রভু কবে ছাড়া পাচ্ছেন বা ওনার শারীরিক অবস্থা এখন কেমন আছে, কি বলবেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং আমি বাংলাদেশ মাইনরিটি ওয়াচ নামক একটা মানবাধিকার সংগঠনের সভাপতি। আমি আজকে 30 বছর যাবৎ হিউম্যান রাইটসে, বিশেষ করে বাংলাদেশ মাইনরিটি ওয়াচের আমি সভাপতি হিসাবে কার্য পরিচালনা করে আসছি। আপনারা হয়তো জানেন, বাংলাদেশে আমরা স্বাধীন হওয়ার পরে 71-এর মুক্তিযুদ্ধের সময় আমরা নিজেরা পার্টিসিপেট করেছি মুক্তিযুদ্ধে। মানে আপনি নিজেও মুক্তিযোদ্ধা? আমি নিজেও মুক্তিযোদ্ধা ছিলাম নয়, আমি কাজ করেছি গ্রাউন্ড জিরো লেভেল। আমি মুক্তিযোদ্ধা থাকাকালীন সময়ে আমরা ভেবেছি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ, মূল 4টা নীতির উপরে ভিত্তি করে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল, যেখানে আমাদের সংবিধান 72-এর সংবিধান রচিত হয়েছিল। আমরা ভেবেছিলাম যে আমরা এই বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে একত্রে দেশ পরিচালনা করব। কিন্তু আজকে 53 বছরও বেশি হয়ে গেল দেশটা স্বাধীন হয়েছে, কিন্তু আর দুর্ভাগ্যের বিষয় হলো এখনো পর্যন্ত সেখানে বিশেষ করে সংখ্যালঘুরা নির্যাতিত, নিপীড়িত এবং নিষ্পেষিত হয়ে আসছে। সেটা সবাই জানে। এবং আমরা যখন চিন্ময় প্রভুর মামলা করতে যেয়ে ঢাকা থেকে চট্টগ্রামে কোর্টে, তখন আমি বিশেষ করে একজন আইনজীবী হিসাবে আমি হেনস্থ হয়েছি। এটা অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, এটা বলতে হয়। কিন্তু পুলিশ তখন আমাকে প্রোটেকশন দিয়েছিল। কিন্তু কিছু আইনজীবী, উচ্ছৃঙ্খল আইনজীবী আমি বলবো, তারা আমাদের কার্যক্রমকে ব্যাহত করার জন্য চেষ্টা করেছে এবং তারা আমাকে কোর্টে উঠে বক্তব্য রাখার সুযোগ দেয়নি। যদিও বা জজ সাহেব শুনতে চেয়েছে, কিন্তু আমি নিগৃহীত হওয়ার পরে আমি যথাযথভাবে চিন্ময় প্রভুর ওকালতনামা দাখিল করেছি বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে। কিন্তু ওই লয়াররা যারা চট্টগ্রাম কোর্টে মামলা করে বা ওখানকার বারের সদস্য, তারা আমাকে ওখানকার আইনজীবী ছাড়া মামলা লড়তে দেবে না। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই, ইজ দেয়ার এনি ল, এরকম কোনো আইন আছে কোনো বারের সিনিয়র সদস্য বা সদস্য অন্য বারে যেয়ে কোনো মামলা পরিচালনা করতে পারবে না? এরকম কোনো আইন নেই। তথাপি আমি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী, সেখান থেকে আমার অধিকার থেকে আমি বঞ্চিত হলাম। জজ সাহেব আমার কথা শুনলেন, কিন্তু কোনো কার্যকরী পদক্ষেপ নিলেন না। আমরা ওই অর্ডারের বিরুদ্ধে, অর্থাৎ তখন ওই জজ সাহেব আর কিছুদিন পরে শুনানি করলেন, শুনানি করে বেল দিলেন না, বেল রিজেক্ট করেছেন। রিজেক্ট করার পরে তারপরে আমরা আমাদের আরো কিছু আইনজীবী মিলে আমরা হাইকোর্টে এটা মামলা করেছি। এই মামলা করার পরে কিছুদিন পরে শুনানি হলো এবং সেই শুনানিতে চিন্ময় প্রভুকে মুক্ত দেওয়া হলো এবং বলছে তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এটা শোনার সাথে সাথে সুপ্রিম কোর্টের আইনজীবীরা, গভর্নমেন্টের আইনজীবীরা, ওনারা ওই অর্ডারের বিরুদ্ধে আপিল করলেন। আপিলে সুপ্রিম কোর্টে থেকে ওই অর্ডারটাকে স্টে করে দিলেন। এখনো পর্যন্ত দুঃখজনক হলেও সত্য, এখনো পর্যন্ত চিন্ময় প্রভু জেল হাজতে আছেন। এখন উনি একটা অসুস্থতার মধ্যে দিন যাপন করছেন। আমরা সরকারের কাছে নিবেদন করেছি, কোর্টের কাছে নিবেদন করেছি, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক এখনো পর্যন্ত আমরা চিন্ময় প্রভুকে মুক্ত করতে পারিনি। উনি তো যথাযথ ওষুধপত্র পাচ্ছেন, এরকম একখানা মানে আমরা যতটা কলকাতা, পশ্চিমবঙ্গ বা ভারতে বসে আমরা যতটা শুনতে পাই যে ওনার যে ওষুধের প্রয়োজন, সেই ওষুধটা নাকি ঠিকঠাকভাবে দেওয়া হয় না। এটা কি সত্যি? আমি যতটুকু জানি, উনি আমাকে বলেছে উনি ভালোই আছেন, কিন্তু পরবর্তীকালে যখন আমি পূর্ব বাংলা থেকে, তাহলে বাংলাদেশ থেকে পশ্চিম বাংলায় আসলাম আমার স্বাস্থ্যগত কারণে, তখন থেকে আমি জানতে পেরেছি উনি অসুবিধার মধ্যে দিন যাপন করছেন। উনি ওনার খাওয়াটুকু পর্যন্ত ঠিক মতো পাচ্ছেন না, ওনার ওষুধ পাচ্ছেন না, এই খবরগুলো আমরা প্রতিনিয়ত পাচ্ছি। কিন্তু আমাদের নিবেদন হচ্ছে। রবীন্দ্রবাবু, আপনার নিবেদনের আগে আপনার কাছে একটা আবেদন আছে, সেটা শুনে নেব একটুখানি। নমস্কার, আমি বিপ্লব বরণ বিশ্বাস, কলকাতা হাইকোর্টে সরকারি কর্মচারী পরিষদের সভাপতি। বাংলাদেশে প্রভু চিন্ময় কৃষ্ণ দাসকে যেভাবে বন্দী করে রাখা হয়েছে তার তীব্র নিন্দা করছি এবং অবিলম্বে ওনার মুক্তির দাবি জানাই। আপনি শুনলেন যে বিপ্লববাবু নিজেও আপনাকে একটা আবেদন জানালেন চিন্ময় প্রভুর মুক্তির জন্য। তো আপনি এবারে যেটা বলছিলেন সেটা একটুখানি বলুন। কোর্টের রায় কি হবে সেটা পরের কথা। ওনার স্বাস্থ্যের যে যাতে অবনতি না হয়, স্বাস্থ্যের যেন ক্ষতি না হয়, উনি যাতে পেট ভরে খেতে পারে জেলখানায়, সেই ব্যবস্থা করে অনতিবিলম্বে করা উচিত। নাহলে ওনার জীবন বিপন্ন হতে পারে, এটা আমাদের ধারণা। কারণ সাম্প্রদায়িক লোক না, উনি একটা অসাম্প্রদায়িক লোক। উনি রিলিফ বিতরণের সময় আপনারা দেখেছেন, উনি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে উনি রিলিফ দিয়েছেন কষ্ট করে। ওনার মধ্যে কোনো ডিসক্রিমিনেশন নাই। তাহলে ওনাকে এতদিন পর্যন্ত, আজকে 7 মাস হয়ে গেল ওনাকে জেল বন্দি করে রাখা অত্যন্ত পরিতাপের বিষয়। তো আমাদের একটা মানে আমরা উদ্বিগ্ন, উনি কি তার কি ছাড়া পাবেন না? আর ইউনুস সরকারের এত ভয় কিসের? ওনাকে এত একজন, উনি তো একজন সন্ন্যাসী, মানে উনি তো কোনো অস্ত্রশস্ত্র নিয়ে ঘুরে বেড়ান বা এরকমও তো কিছু না, যে ওনাকে এত ভয় কেন? ওনাকে ভয় হলো একটা মাত্র কারণে, সেটা হলো ওনার যে যশ খ্যাতি দিন দিন বেড়ে যাচ্ছে। লক্ষ লক্ষ লোক হচ্ছে ওনার সমাবেশে এবং মানুষ ওনাকে গ্রহণ করেছে। হিন্দু এবং মুসলমান সবাই ওনাকে গ্রহণ করেছে। ওনার যে মানে মুসলমান লোক ওনাকে গ্রহণ করেছে, আপনি বলছেন? হ্যাঁ, গ্রহণ করেছে। আচ্ছা, মুসলমানরা ওনাকে ভালোবাসে, কিন্তু সব মুসলমান ভালোবাসে এই কথা আমি বলবো না, আবার সব হিন্দুরাও যে ওনাকে ভালোবাসে সেটা আমি বলবো না। আমি মনে করি ওনার অত্যন্ত প্রয়োজনে, ওনার স্বাস্থ্যগত কারণে ওনাকে অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড তাকে ছেড়ে দেওয়া দরকার। তো আমরা এই সুখবরটা কবে পাবো? মানে আশা করি, কারণ এটা তো আপনার থেকে ভালো থেকেও বলতে পারবো। আশা করি, কারণ আমরা তো হাইকোর্ট, সুপ্রিম কোর্টে লড়াই করছি। আমরা যেহেতু ওনার বিরুদ্ধে আরো 4টি কেস, মিথ্যা মামলা জড়িয়ে তাকে ইমপ্লিকেট করা হয়েছে, সেই মিথ্যা মামলাগুলো আমরা বেল করাতে হবে। ওনাকে বেল করাইয়া আবার একই অবস্থায় এটা সুপ্রিম কোর্ট পর্যন্ত, এটা ওরকম ডেট নাই, অর্থাৎ 4টে কেস তো একত্রে হয় না, একটা একটা করে হয়। তো যে সময় বেল মুভ করবো, হয়তো একটা কেসের জন্য করবো বা 2টা কেসের জন্য করবো, ওই 2টা কেসে হয়তো বেল দিল না, বেল না দিলে আবার আমরা আপিল করব। আপিল করলে হয়তো সেই আপিলে নিম্ন কোর্ট থেকে বেল না পায়, তাহলে আমাদের আবার আপিল করতে হবে কোথায়? ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজে। ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজে যখন বেলটা মুভ হবে, সেখানে ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ রিজেক্টও করতে পারে, অ্যালাও করতে পারে। উনি যদি অ্যালাও করে তাহলে তো কোনো কথাই নেই, বের হলো। আর যদি অ্যালাও না করে তাহলে আবার আমাদের হাইকোর্টে যেতে হবে। কারণ এরকম একটার পর একটা যদি এরকম কেস হতে থাকে, প্রত্যেকটা তারিখ কখন দেবে, কখন পড়বে, সব লয়ারদের খোঁজ রাখতে হবে। তাইলে আমরা ওই যে 4টা কেসে ওনাকে আবার ইমপ্লিকেট করা হয়েছে, এই 4টা কেস থেকে মুক্ত না হওয়া পর্যন্ত
আইনগতভাবে ওনার বেল হওয়ার কোনো কারণ আমরা দেখছি না। ইট ইজ কনফার্ম দ্যাট সেকশনগুলো হলো একেবারে নমিনাল সেকশন, আর সেকশন যে দেওয়া হয়েছে সেডিশন মামলা, তারপর আরেকটা মামলা দেওয়া হয়েছে মার্ডার মামলা। যে মার্ডার মামলায় আমি আশ্চর্য হয়ে যাই, যেই তারিখে মার্ডার মামলা দেখাচ্ছে সেই তারিখ তো উনি জেলখানায়। আচ্ছা, উনি কখন মার্ডার করলো? এই সমস্ত মানে মিথ্যা মামলায় ওনাকে ট্যাগ করে দেওয়া হচ্ছে একটার পর একটার পর, যাতে করে বেল কেউ মুখ করতে না পারে বা বেল মুখ করেও যাতে দেরি হয়। আচ্ছা, প্রলম্বিত করা, বিলম্ব করা, এটা হলো সরকারের যে একটা ইচ্ছা। মানে চিন্ময় প্রভুকে মানে আমরা মুক্তি দেব না, জেলের মধ্যে পৌঁছেই ওনাকে মারবো, মানে এটা একটা মেন মোটিভ। এটা কতটুকু ওনাদের মোটিভ আমি জানি, তবে এই ধরনের কার্যক্রমে বলা হচ্ছে, মনে হচ্ছে ওনাকে এইভাবে আটকে রাখা যায়।